আসসালামু আলাইকুম। আজ 4 জুন 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মোদির ঘাম ছুটিয়ে দেয়া কে এই অজয় রায়? তুরস্কে বেনজিরকে শায়েস্তা করতে প্রবাসীদের উদ্যোগ। যা ঘটছে মধ্যপ্রাচ্যে, চলছে ভয়ানক উত্তেজনা। এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে আলোচিত হয়েছেন অজয় রায়। দুপুর পর্যন্ত এই প্রার্থীর কাছে পিছিয়ে থাকায় ঘাম ছুটে গেছে মোদী শিবিরে। শেষ পর্যন্ত জিততে পারলেও ব্যবধান আশানুরূপ হয়নি। নরেন্দ্র মোদীর বারাণসী থেকে অজয় রায়কে প্রার্থী করে কংগ্রেস জোট ইন্ডিয়া। এ নিয়ে তৃতীয়বারের মতো বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় রায়। এর আগে 2014 এবং 2019 সালেও মোদীর বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। অজয় রায় তার কর্মজীবন শুরু করেছেন হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ছাত্রজীবনে তিনি বিজেপির ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অজয় রায় 5 বারের 3 বার অর্থাৎ 1996, 2002 এবং 2007 সালে বিধানসভায় বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন। 2009 সালে লোকসভায় তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সেখানে বিজেপির নেতা মুরলী মনোহর যোশী টিকিট পেলে তিনি পদত্যাগ করেন। সেই সময় তিনি সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনে লড়াই করে হেরে যান। তবে এবার মোদীর সঙ্গে তুমুল লড়াই করে জিততে না পারলেও চমক দেখিয়েছেন অজয় রায়। অনেকে বলছেন, বিজেপির সাবেক নেতাকে দিয়ে বিজেপির কাণ্ডারি মোদীকে ঠেকিয়ে দেওয়ার চিন্তাটা একদম খারাপ না। প্রায় প্রতিদিনই দুর্নীতি ও অবৈধ সম্পদের নতুন নতুন তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। গুঞ্জন উঠেছে তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন বেনজির, এর জন্য তাকে গুনতে হয়েছে 5 কোটি টাকা। স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম রয়েছে স্পেনে। তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশি নাগরিক নাম প্রকাশ না করার শর্তে জানান, বেনজির সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে তুরস্কে এসেছেন। অনেক আগে তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন তিনি। নিজের পরিচয় গোপন করে সকল শর্ত পূরণ করেই তিনি নাগরিক হয়েছেন তুরস্কের। ওই শিক্ষক আরও জানান, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শাসনামলে তুরস্কে বিচার ব্যবস্থা শক্তিশালী হয়েছে। ফলে বাংলাদেশ থেকে দুর্নীতি করে এখানে এসে পার পাবেন না বেনজির। এ বিষয়ে সংশ্লিষ্টরা অভিযোগ দায়ের করলে গ্রেফতার হয়ে যাবেন তিনি। জানা গেছে, বিএনপি জামায়াত সমর্থিত তুরস্ক প্রবাসী একটি গ্রুপ বেনজিরকে গ্রেফতার করাতে উদ্যোগী হয়েছেন। খুব শিগগিরই তারা তুর্কি প্রশাসনে বেনজিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। এর আগে জানা যায়, সরকারি কর্মকর্তাদের নীল বা সচিব পদমর্যাদার কর্মকর্তা হওয়ায় লাল পাসপোর্ট পেলেও তা না নিয়ে তথ্য গোপন করে সাধারণ সবুজ পাসপোর্ট নেন বেনজির। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তারা পূর্বানুমোদন ছাড়া বিদেশে যেতে পারেন না। এটা এড়ানোর জন্য সরকারি চাকুরির তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়াটা একটা কারণ। অন্য কারণ হচ্ছে, বেসরকারি চাকরিজীবী হিসেবে তিনি যতটা সহজে বিদেশে ভ্রমণ, বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করলে সেই সুযোগ পাবেন না। কাজেই ভয়াবহ ধরনের অপরাধের পরিকল্পনা যে তার শুরু থেকেই ছিল, এটা তারই পরিচায়ক। দুর্নীতির জন্যই কি বেনজির নীল লাল রঙের পরিবর্তে সবুজ পাসপোর্ট নেন? এদিকে নাম প্রকাশ না করে কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, তিনি 4 মে সপরিবারে সিঙ্গাপুরে গেছেন। সেখান থেকে মালয়েশিয়া হয়ে কয়েকদিন আগে তিনি তুরস্ক গেছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। গোপালগঞ্জ ও তার শ্বশুর বাড়ির 2 ব্যক্তি তুরস্কে আছেন। তারা একসময় পুলিশ সদর দপ্তর ও র্যাব সদর দপ্তরে ঠিকাদারির কাজ করতেন। ফলে বেনজিরের অন্য দেশের নাগরিকত্ব নেয়ার বিষয়টি ক্রমশই পরিষ্কার হচ্ছে। ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ক্ষমতাসীন আওয়ামী লীগের লোক নন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23 জুন দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেনজির আহমেদ দলের লোক নয়, সিনিয়রিটি ও মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, তার যোগ্যতায় ও সিনিয়রিটিতে সেনাপ্রধান হয়েছে। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন,
আপনাদের সময় কেউ শাস্তি পায়নি, আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। সিঙ্গাপুর থেকে কোকোর টাকার একটি অংশ আনতে পেরেছি। FBI ঢাকায় এসে তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছে। বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে লক্ষ্য করেছি বিরোধী দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলছে, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে সাজা ভোগ করছে। প্রধানমন্ত্রীর উদারতায় বাসায় চিকিৎসা নিচ্ছেন, প্রধানমন্ত্রী নিজেই এটা করেছেন। বিএনপি আন্দোলন করতে পারেনি, তাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনেও অংশ নেয়নি। কাদের বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের প্রশাসনের বড় পদে বসায়নি। 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মঈন ইউ আহমেদকে সেনা প্রধান করেছে। কে করেছে? বেগম খালেদা জিয়া। আশরাফুল, রকিবুল হুদা, কোহিনুর কার সৃষ্টি? মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুড়েছেন। ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র চোরাচালান, মানি লন্ডারিং এর মামলায়, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী দেশে বিদেশে সর্বত্রই একজন সৎ পলিটিশিয়ান হিসেবে পরিচিত। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। ব্রিক্সে যোগ দিতে ঢাকার আগ্রহের কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এজন্য বাংলাদেশের প্রশংসা করে চীনের সক্রিয় সমর্থনের আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। সোমবার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শের 13তম রাউন্ডে তিনি এমন আশ্বাস দিয়েছেন জানিয়ে বার্তা সংস্থা ইউএনবি বলেছে, এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং চীনের পক্ষে নেতৃত্ব দেন ওয়েইডং। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিমউদ্দিন, ইআরডির অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। ইউএনবি জানায়, চীনা ভাইস মিনিস্টার ওয়েইডং বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি গত 7 জানুয়ারির নির্বাচনের মাধ্যমে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন তার যোগ্য নেতৃত্বে বাঙালি জাতি সোনার বাংলার স্বপ্ন পূরণ করবে। জিলহজ মাসের 9ম দিনে আরাফা প্রাঙ্গণে সমবেত হবেন সারা বিশ্বের হাজিরা। সেদিন মসজিদে নামিরা থেকে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে আরবিতে খুতবা দেয়া হবে। বিশ্বের বিভিন্ন ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার প্রকল্পের অংশ হিসেবে এবার বাংলাসহ 20টিরও বেশি ভাষায় এর অনুবাদ সরাসরি সম্প্রচার করা হবে। এবছর সেই খুতবার বাংলা অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত বাংলাদেশের 4 শিক্ষার্থী। তারা হলেন মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খলিলুর রহমান, আফমা ওয়াহিদুর রহমান মাক্কি ও মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের নাজমুস সাকিব। গত বছরও তারা আরাফার খুতবার অনুবাদ কার্যক্রমে যুক্ত ছিলেন। ডক্টর খলিলুর রহমান একটি গণমাধ্যমকে জানান, 2020 সাল থেকে আরাফার খুতবার বাংলা অনুবাদ কার্যক্রম শুরু হয়। 2023 সালে অনুবাদ প্রকল্প সম্প্রসারণ হলে এতে প্রতি সপ্তাহের জুমার খুতবাও যুক্ত হয়। জুমার পাশাপাশি ঈদ, হজ, ইস্তিসকা, বিভিন্ন দর্স, বই পুস্তক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হারামাইনের বিভিন্ন পোস্টের বাংলা অনুবাদও চলছে। ডক্টর খলিলুর রহমান গত বছর মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে শিগগিরই তার স্ত্রীও পিএইচডি সম্পন্ন করবেন। তার বাড়ি কুমিল্লার শাসনগাছায়। 1992 সালে তিনি ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল বিভাগে দেশে প্রথম স্থান অধিকার করেন। সৌদি আরবে যাওয়ার আগে 1 বছর তিনি নওগাঁ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে মাওলানা আফমা ওয়াহিদুর রহমান মাক্কির মাধ্যমে 2020 সালের হজের খুতবার বাংলা অনুবাদ শুরু হয়। তাছাড়া তিনি পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবা অনুবাদ কার্যক্রমে যুক্ত রয়েছেন। তার বাড়ি কক্সবাজার জেলার রামুতে। বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়নরত। 1998 সালে তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে হাদিস বিভাগের কামিল ও মাদ্রাসাই আলিয়া থেকে তাফসির বিভাগে কামিল ডিগ্রি সম্পন্ন করেন। এরপর 2004 সাল পর্যন্ত তিনি রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 15 জুন হাজিদের সবাই আরাফা প্রাঙ্গণে অবস্থান করবেন। সেদিন 20 লাখেরও বেশি হাজির উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়েখ মাহির বিন হামাদ আল মুয়াইকিলি। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে 20টি ভাষায় খুতবা সম্প্রচার করা হবে।
এসব কাজের তত্ত্বাবধান করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষ। যে কোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করলে খুতবার অনুবাদ শোনা যাবে। তাছাড়া মানারাতুল হারামাইন মোবাইল অ্যাপ, আল কোরআন চ্যানেল, আসুন্নাহ চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব, ফেসবুক ও টুইটারে তা শোনা যাবে। ওয়েবসাইটে বিগত বছরের খুতবা ও এর অনুবাদও পাওয়া যাবে। গত 1436 হিজরি মোতাবেক 2015 সালে জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে 5টি ভাষায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্প যাত্রা শুরু হয়। 2020 সালে বাংলাসহ মোট 10টি ভাষায় খুতবার অনুবাদ করা হয়। 2022 সালে 14টি ভাষায় এবং 2023 সালে 20টি ভাষায় অনুবাদ করা হয়। মূলত সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছতে প্রতি বছর অনুবাদ কার্যক্রমের নতুন ভাষা যুক্ত করা হচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি আমি যখন পাঠাও বা ওবার ব্যবহার করি, ট্রিপ যখন শুরু হয়, তখন আমরা অনেক সময়েই শঙ্কিত থাকি যে এই চালক আবার আমার সঙ্গে প্রতারণা করবে কিনা বা আমার সঙ্গে বিরূপ আচরণ করবে কি, সুনির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে কি, নানা ধরনের প্রশ্ন মনের মধ্যে উঁকি ঝুঁকি দেয়। সেই জন্যে আপনি পাঠাও বা ওবার যেটাই ব্যবহার করুন না কেন, লাইভ লোকেশন শেয়ারিং অপশনে গিয়ে অবশ্যই সেই অপশনটি ওপেন করে দিন। তাহলে আপনার পরিচিত আত্মীয় স্বজন এর মধ্য দিয়ে যেমন লোকেশন জানতে পারবে যে আপনি কোথায় যাচ্ছেন, যথাযথভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলেন কিনা, ঠিক একইভাবে সংশ্লিষ্ট অ্যাপ কর্তৃপক্ষও জানতে পারবে যে আপনাকে যথাযথভাবে চালক নিয়ে যাচ্ছে কিনা। নিজের ব্যক্তিগত নিরাপত্তা সতর্কতার জন্য এই বিষয়টি অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানি। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে তার পূর্বসূরি হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েল সংকটে পড়বে। লেবাননকে তিনি প্রতিরোধের সূতিকাগার হিসেবে বর্ণনা করেন। ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্র যদি সৎ হয় তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে, আর তা হলো ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় 3 ধাপের যুদ্ধবিরতির বাস্তবায়নের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা বাড়ানো হবে। এছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা। সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস জানিয়েছে, তাদের 30টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যার ফলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে গত রোববার ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে বুশফায়ারের ফলে প্রাকৃতিক সংরক্ষণাগার সহ খোলা জায়গায় 10,000 ডুনাম বা 10 বর্গমিটার এলাকার গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলের কাজরিন শহরে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছেন। সোমবারও কিছু এলাকা জ্বলছিল। ইসরায়েলি নেচার অ্যান্ড পার্ক অথরিটির গোলান জেলার পরিচালক শারন লেভি সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হিজবুল্লাহর ছোড়া রকেটে সৃষ্ট আগুনে ইয়াহুদিয়া ফরেস্ট নেচার রিজার্ভ, হাইকিং ট্রেইল এবং রিজার্ভের ব্ল্যাক ক্যানিয়ন অন্তর্ভুক্ত এলাকাগুলো পুড়ে গেছে।
গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় 7 কর্মকর্তা সহ নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। এ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। এবার নতুন করে সোমবার সিরিয়ায় ইরানি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক সামরিক উপদেষ্টা। একই সাথে মারা গেছে অন্তত আরও 16 জন। আইআরজিসির বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গতরাতে সিরিয়ার উত্তরের শহর আলেপ্পোতে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় আইআরজিসির এক উপদেষ্টা নিহত হয়েছেন। নিহত ওই সামরিক উপদেষ্টার নাম সাইদ আবিয়ার। এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পশ্চিম আলেপ্পো প্রদেশের হাইয়ানে এক কারখানায় ইসরায়েলি হামলায় সিরিয়ান এবং বিদেশি যোদ্ধাসহ ইরানপন্থী গোষ্ঠীর 16 জন সদস্য নিহত হয়েছে। গত মার্চে অবজারভেটরি গ্রুপটি ইসরায়েলি হামলায় আরও 52 জন নিহত হওয়ার খবর জানায়। সে হামলায় 38 সিরিয়ান সরকারি সৈন্য, 7 হিজবুল্লাহ সদস্য এবং 7 ইরানপন্থী যোদ্ধা মারা যায়। গত মাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এই ঘটনার মাসও পেরোয়নি এখনও। গাজায় চলমান যুদ্ধের মাঝে ইরানের সঙ্গেও যুদ্ধদেহী পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর পাল্টা জবাব হিসেবে গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু তাই নয়, হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী লক্ষ্য করেও হামলা চালাচ্ছে দেশটি। তবে সোমবারের এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলির সামরিক বাহিনী। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।